আসসালামু আলাইকুম। বিএনপির শীর্ষ নেতাদের অতি সাম্প্রতিক যে বক্তব্য তা আমাদের কাছে বড়ই অদ্ভুত মনে হচ্ছে এবং অনেকখানি অস্বাভাবিক। যেমন শনিবারই বিএনপির সেকেন্ড ইন কমান্ড বা দ্বিতীয় শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে যে বক্তব্য দিয়েছেন তার খানিকটা এক্সাম্পল তুলে ধরি যে কেন আমাদের কাছে এই বক্তব্যগুলো অস্বাভাবিক মনে হচ্ছে। তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে, নিঃসন্দেহে তারা এরই মধ্যে অনেক ভালো কাজ করেছে, আমাদের পথে দেখাচ্ছেন। গত 10 মাসে যেসব ঘটনা ঘটেছে তাতে সন্ধিহান হয়ে পড়েছিলাম, কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হওয়া গেছে দুপক্ষের পক্ষ থেকেই। এতে আশার আলো দেখা দিয়েছে, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে এমনটা সবাই আশা করছে। কেন অদ্ভুত বলছিলাম, কেন অস্বাভাবিক বলছিলাম? বিএনপি নেতাদের বক্তব্য। তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি কবে হলো? 13ই জুন। এর আগ পর্যন্ত বিএনপির যে বক্তব্য, যে হুঙ্কার, যে হুঁশিয়ারি, নানান ধরনের সন্দেহ, বিদেশিদের যে এজেন্ডা বাস্তবায়ন করছে সরকার স্পষ্টভাবে বলেছে, হঠাৎ করে ইউটার্ন, একেবারে সরকারকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া যে অনেক ভালো কাজ করেছে 10 মাসে। কিছুটা সন্দেহ জেগেছিল, কিন্তু এক বৈঠকেই সব শেষ হয়ে গেছে। কি এমন রহস্য লুকিয়ে রয়েছে সেই বৈঠকে? আচ্ছা, রহস্য যেটিই হোক না কেন, বিএনপি যা আশা করছে তাকে আদৌ হবে? অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সরকারের লেজর বৃত্তি করছে, তাদের যে উল্টো হুঁশিয়ারি হুঙ্কার, সেখানে বিএনপি টিকতে পারবে? এ কথা আমরা নিশ্চয়ই বলছি না, সরকারের কোনো কাজের প্রশংসা করা যাবে না, কিন্তু বিএনপির কি আচরণটি ছিল আর এখন কি, সেটি শুধু আমরা পার্থক্য খোঁজার চেষ্টা করছি। এত দ্রুত ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার পরে বিএনপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বা ব্যাঙের ছাতার মতো যে দলগুলো গজিয়ে উঠছে, সংখ্যাতাত্ত্বিকভাবে তাদেরকে যে একটা বড় জোটের আকারে নিয়ে যাওয়া হবে, তাদের কাছে বিএনপি তাদের বক্তব্যের স্ফুলিঙ্গে ছড়াতে পারবে? যেমন 4টি জোট এবং 35টি রাজনৈতিক দল মিলে, নাম সর্বস্ব রাজনৈতিক দল সবকটি মোটামুটি, এগুলো মিলে একটা ফেডারেল বডি হয়েছে। কি হয়েছে, সেটার নাম কি দেওয়া হয়েছে? জাতীয় সংস্কার জোট। এই জাতীয় সংস্কার জোট শনিবার একটি আলোচনা সভা করেছে। সেখানে তারা কি হুঁশিয়ারি দিয়েছে? বলা হচ্ছে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তারা 8টি দফা উত্থাপন করেছে। 8 দফা দাবির মধ্যে কি রয়েছে? অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করতে হবে, সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, বিচারের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনের 3 মাস আগেই অন্তর্বর্তী সরকারকে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ এই সরকারের অধীনে নির্বাচন তারা চায় না। এটি আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন থেকে এই দাবিটি উত্থাপন হলো আমরা জানি না। তত্ত্বাবধায়ক সরকারের কথা অনেকেই বলছিল, হাইকোর্টের রেফারেন্সে, হাইকোর্টের যে রায় তার আলোকে নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে, কিন্তু তারা তো সরকারের লেজর বৃত্তি করছে, তারা কেন আবার এই দাবিটি তুলছে আমরা জানি না, এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না। যাই হোক, তাদের মতো করেই আবার এই মুহূর্তে মহাশক্তিশালী সরকার যারা পরিচালনা করছে পেছন থেকে, সেই জামাতে ইসলামী, তারা হুঙ্কার ছেড়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল, মহাসচিব মিয়া গুলাম পরওয়ার, তিনি বলছেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে, এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করতে হবে এবং প্রয়োজনীয় সমস্যা করতে হবে। এগুলো তারা আগেও বলেছে, কিন্তু জামাতের স্থান সম্ভবত আমরা তো কিছু বুঝতে পারছি না। সকালে এক কথা, বিকালে এক কথা। এখন আবার যদি এই দাবি তারা আগেও করেছিল, মাঝে ভুলে গিয়েছিল, এখন আবার নতুন করে তুলছে স্থানীয় সরকার নির্বাচন দাবি। এই যে 35টি রাজনৈতিক দল বা জোট, জামাতের বক্তব্য, এনসিপি তো বলতেই আছে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, বা ঢাকার যে আন্দোলন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদকে নিয়ে তারা হুঁশিয়ার দিয়ে রেখেছে, মোটামুটি জানান দিয়ে রেখেছে 2 সিটি কর্পোরেশনে স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়া হতে পারে বা হবে। সামরিক কর্মকর্তাদের একটা দল এসেছে, আপনারা অনেকে খেয়াল করেছেন, রিপাবলিক পার্টি। এই
বাংলাদেশ রিপাবলিক পার্টি কারা করেছে? সাবেক সামরিক কর্মকর্তারা করেছে। অনেকে আছেন সাবেক সামরিক কর্মকর্তাদের, অনেকেই এর মধ্যে রয়েছেন। এবং এর আবার প্রধান উপদেষ্টাকে ক্যাসিনো কান্ডোর যিনি প্রধান, সেলিম প্রধান, এই টাইপের কোন একটা নাম। হ্যাঁ, যাও, সামরিক কর্মকর্তারা এই দলটি নিয়ে এসে কি বলছে? তারা বলছে যে ঐতিহাসিক 47, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। এই যে 24, 71-এর মাঝখানে রেখে ওপাশে আবার 47, এগুলো কাদের চেতনা, কাদের আদর্শ? ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টির। যাও, তারা বলছে যে রিপাবলিক পার্টি এই দল গঠনের পেছনে রয়েছে সেই বাঁধ ভাঙা জুলাই আন্দোলনের অনুপ্রেরণা, যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটি সুশাসন ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রায় 2000 বীর শাহাদত বরণ করেছিলেন এবং 30,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। এই যে একের পর এক ব্যাঙের ছাতার মতন করে কিংস পার্টি করে উঠছে, সামরিক কর্মকর্তাদের আরও একটি দল এর মধ্যে ঘোষিত হয়েছে। কেন সামরিক কর্মকর্তারা, সাবেক সামরিক কর্মকর্তারা দল নিয়ে আসছে? জুলাই আগস্টের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল সাধারণ মানুষের, কিন্তু এর পেছনে একটি বড় প্লট নির্মাণ করা হয়েছিল, দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, এটা এখন ওপেন সিক্রেট। এবং এই আন্দোলনের যে সাধারণ মানুষের অংশগ্রহণ করেছিলেন, তাদের যেই চাওয়া বা যেই উদ্দেশ্যে তারা রাজপথে নেমেছিলেন, তাদেরটা আমি নিশ্চয়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিন্তু এর বাইরে আর যা ছিল, এবং এই আন্দোলনের ম্যাটিকুলাস ডিজাইনের পিছনে কিন্তু সাবেক সামরিক কর্মকর্তাদের একটি বড় অংশ তারা ওতপ্রোতভাবে কাজ করেছেন। যে কারণে এত কথা বলা, সেটি হচ্ছে কি, এই যে সংখ্যাতাত্ত্বিক জায়গা থেকে একটি বৃহত্তর জোট গড়ে তোলা একটি সম্ভাবনা, কয়েকটি জোট, একটি নয়, সেখানে বিএনপির সংখ্যালঘু হয়ে পড়বে না তো? বিএনপি অনেকখানি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে কিনা, সেই কথাগুলো বিএনপি ভেবেছে? ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, এটির শক্তিমত্তা এবং যুদ্ধক্ষেত্রে এবং গোয়েন্দা জগতে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে কর্মকাণ্ড 60-এর দশক থেকে আজ পর্যন্ত দেখে আসছি, তাতে করে আমাদের মনে হয়েছে যে এই জাতিটি এবং এই রাষ্ট্রটি অসম্ভব রকম ভয়ানক একটি জাতি, এবং তারা না পারে এমন কোনো কর্ম নেই। তো সেই দিক থেকে অতীতে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছে, একাধিক যুদ্ধ হয়েছে, এবং সব যুদ্ধে আরবদের একেবারে নতজানু নীতি, মারাত্মক পরাজয়, এবং আরব ইসরায়েল যুদ্ধের পর প্রায় সব ক্ষেত্রেই সেখানে ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়েছে। অর্থাৎ ইসরায়েল নতুন করে বেশ কিছু ভূমি দখল করে নিয়েছে। দ্বিতীয়ত, তারা কিছু রাষ্ট্রকে বাধ্য করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য। যেমন ধরুন, জর্ডানের সঙ্গে তাদের বন্ধুত্ব, মিশরের সঙ্গে তাদের বন্ধুত্ব, এই জিনিসগুলো, সংযুক্ত আরব আমিরাত UAEর সঙ্গে তাদের বন্ধুত্ব, এই সব কিছুই তারা করেছে ভয় দেখিয়ে। তাদের সামরিক যে কর্তৃত্ব এবং তাদের যে যুদ্ধ বিমান, অস্ত্র এবং আধুনিক প্রযুক্তির যে সফটওয়্যারগুলো তারা ব্যবহার করছে, সবগুলো নিয়ে মানে আমাদের সারা দুনিয়ার, শুধুমাত্র মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই একটা নিদারুণ ভয়। মানে আমরা এত ভয় পাচ্ছি, পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমরা ইসরায়েলের মতো এভাবে ভয় পাই না। তো এই ভয়ের মধ্যেই হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের প্রকৃত চিত্র আমরা পাচ্ছি না, এটি হলো রিয়ালিটি। ইসরায়েলের মধ্যে আসলে সত্যিকার অর্থে ইরান কতটা ক্ষয়ক্ষতি ঘটাতে পারছে তার বাস্তব চিত্র আমরা জানি না, এমনকি সম্ভবত ইরানও জানে না। আবার ইরান ইসরায়েলের অভ্যন্তরে এ যাবৎকালে কি কি ক্ষয়ক্ষতি করেছে, কৌশলগত কারণে ইরান এখন পর্যন্ত সেটা
প্রকাশ করেনি। এবং দুটো দেশই মিডিয়া ভীষণভাবে নিয়ন্ত্রিত, এবং তারা যতই গণতন্ত্রের কথা বলুক না কেন, এই দুটো দেশই প্রায় সব ক্ষেত্রে যুদ্ধংদেহী, কর্তৃত্বপরায়ণ, এবং একই সঙ্গে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা পারে না এমন কোনো কর্ম নেই। এবং সেখানে কূটনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে যা কিছু বিশ্বে রয়েছে তার কোনোটি ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইরান একটা বিপ্লবী রাষ্ট্র, বিপ্লবী সরকার, এবং আয়াতুল্লাহ রুহুল খামেনি যখন প্রথম ক্ষমতা আরোহণ করেছিলেন তখন ওই সময়টিতে পরপর কয়েকটি ঘটনা ঘটেছিল। প্রথম ঘটনা হলো তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে আক্রমণ করে কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করেছিলেন একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে, এবং সেই ঘটনায় আমেরিকাকে নাকে খত দিতে হয়েছে। খত দিয়ে আত্মসমর্পণ করে ইরানের সঙ্গে একটা সমঝোতা করতে হয়েছে। পরবর্তীতে আরও কয়েকটি ঘটনা, এবং সেই যে বিখ্যাত ইরান কন্ট্রা কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারির কারণে মিস্টার জেরাল্ড ফোর্ডের মতো শান্তিপ্রিয় একজন প্রেসিডেন্টকে ক্ষমতা হারাতে হয়েছিল, এবং রোনাল্ড রিগানের মতো একজন যাকে বলা হয় একেবারে যুদ্ধংদেহী রাগী প্রেসিডেন্ট এসেছিলেন ইরানে, মানে এসেছিলেন আমেরিকাতে, কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবনে দুইবার তিনি নির্বাচিত হয়েছেন, এবং আমেরিকার ইতিহাসে যে কয়জন কিংবদন্তি প্রেসিডেন্ট রয়েছেন তার মধ্যে রোনাল্ড রিগান প্রধানতম, কিন্তু তার সত্ত্বেও তিনি তার কর্মকালীন সময় একটি বারের জন্য ইরানের সঙ্গে কোনো কন্ট্রাডিকশনে তিনি যাননি। তিনি লিবিয়াতে আক্রমণ পরিচালনা করেছেন, এবং তিনি সেই যে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল তার বন্ধু মার্গারেট থ্যাচারের সঙ্গে তিনি সেইখানে তিনি অংশগ্রহণ করেছিলেন। আরও অনেক কিছু, সারা পৃথিবীতে যে আমেরিকার প্রভুত্ব, এটা আমেরিকার সৃষ্টি হওয়ার পরে রোনাল্ড রিগানের জমানাতে সবচেয়ে বেশি হয়েছিল, এবং তার সময় সবচেয়ে ল্যান্ডমার্ক যে ভিক্টরি সেটি হলো তিনি সোভিয়েত ইউনিয়নকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন, এবং মিখাইল গর্বাচেভকে তিনি তার পকেটে পুড়তে সামর্থ্য হয়েছিলেন। এবং বলা হয়ে থাকে যে সিআইএ সেই ছাত্রজীবন থেকে গর্বাচেভকে রিক্রুট করেছিল, এবং তাকে প্রমোট করতে করতে একেবারে সেই সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিল। তো যা বলছিলাম যে এই যে এখন যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, এটার পরিণতি কি? জায়োনিজম বলতে যা বোঝায় বা ইহুদিবাদ বলতে যা বোঝায়, এটির পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে। আমরা যারা বাংলাদেশে ধর্মকর্ম করি, আমরা ইহুদিদেরকে, বনি ইসরায়েল জাতিদেরকে একটি অভিশপ্ত জাতি মনে করি, কিন্তু খ্রিস্টানরাও তাদেরকে শত্রু মনে করে। কিন্তু ইহুদি যারা রয়েছে তারা নিজেদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মনে করেন। তারা মনে করেন যে পৃথিবী একটা সময় তারা শাসন করেছে সারা পৃথিবী। তাদের মধ্যে হজরত সুলাইমান আলাইহিস সালাম আছেন, তাদের মধ্যে হজরত ইউসুফ আলাইহিস সালাম আছেন, তাদের মধ্যে যাকে বলে হজরত মুসা আলাইহিস সালাম আছেন, হজরত দাউদ আলাইহিস সালাম আছেন, হজরত সুলাইমান আলাইহিস সালামের কথা তো বললাম। এরকম অসংখ্য নবী, রাসূল, শাসক তাদের মধ্যে আছেন, লক্ষ লক্ষ নবী এবং রাসূল তাদের মধ্যে আছেন, এবং প্রাচীন পৃথিবীতে তারাই অপরাজেয় শক্তি হিসেবে পৃথিবী শাসন করেছেন, এবং আগামীতে তারা আবার এই পৃথিবী শাসন করবেন, এবং এভাবেই তাদের প্রস্তুতি। যা হোক, এনিওয়ে, এই যে দেখুন পরস্পর একটা কন্ট্রাডিকশন, আমরা মনে করছি এরা বারবার অভিশপ্ত, তাদের মধ্যে বহু জাতিগোষ্ঠী বারবার আল্লাহর গজবের মধ্যে পড়েছে, আমরা এইভাবেই জেনে এসেছি। এরকম একটা পরস্পর বিরোধী যে ইতিহাস, সেই ইতিহাসের ধারা পাতে এই 2025 সনে এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ লেগে গেল। এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে যদি আপনি ভৌগোলিক ইতিহাস ধরেন, তাহলে প্রাচীন দুনিয়াতে যেটিকে আমরা ওল্ড টেস্টামেন্টের যে কাহিনীগুলো বলি, সেই কাহিনী যদি ধরেন তাহলে কয়েকটি এলাকা, আজকের যে প্যালেস্টাইন রয়েছে, ফিলিস্তিন রয়েছে, ইসরায়েল রয়েছে, এর সঙ্গে পশ্চিম তীর, জর্ডান, তারপরে সিরিয়ার সামান্য কিছু অংশ,
এই অংশে মূলত তাদের রাজত্ব ছিল। কিন্তু এই রাজত্ব বারবার, মানে ইসরায়েলের রাজত্ব, ইহুদিবাদের রাজত্ব, জায়োনিজমের রাজত্ব, তারা যা কিছুই বলুক না কেন, এটা কখনো ইরাকে পৌঁছতে পারেনি, ব্যাবিলনে পৌঁছতে পারেনি, সিরিয়ার দামেস্ক পর্যন্ত কোনোদিন তারা যেতে পারেনি, তারা লেবাননে যেতে পারেনি, ইয়ামেন তো দূরের কথা, তারা আরব ভূখণ্ডের অন্যান্য এলাকায় যেতে পারেনি, আর ইরান তো প্রশ্নই আসে না। বরং ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার, তার জমানাতে পুরো সেই যে ফিলিস্তিন ইহুদি রাষ্ট্র তস নস করে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, একটা অস্তিত্ব ছিল না। হিটলার যেভাবে নিধন করেছে ওই একইভাবে নেবুকাডনেজার তিনি সেই কাজটি করেছেন, যার যে ঝুলন্ত বাগান, ব্যাবিলনের ঝুলন্ত বাগান। আবার ইরাকের যে মেসোপটেমিয় সভ্যতা, সেই সভ্যতা বারবার পরাজিত হয়েছে ইরানের কাছে, এবং সেটা মানে শুরু হয়েছিল সাইরাস দ্য গ্রেটের জমানাতে, তারপর দারায়ুস দ্য গ্রেট, তারপর জার্কশেস, জার্কশেস মানে দারায়ুসের ছেলে, এবং ক্যাম্বিশেস মানে সাইরাসের ছেলে। তো সেই জমানা থেকে, এবং এটা ছিল আলেকজান্ডারের আবির্ভাবের প্রায় 250 বছর আগে, কন্টিনিউয়াসলি ইরান সেই তার যে ভূখণ্ড পার হয়ে ব্যাবিলনীয় সভ্যতা তারা অধিকার করেছে, এবং সেখান থেকে ফিলিস্তিন থেকে সিরিয়া থেকে গোলান হাইটস হয়ে তারা চলে এসেছে লেবাননে, লেবানন থেকে তারা গেছে ইয়ামেনে, এবং ইয়ামেন থেকেই এই ইরানিয়ান ডাইনেস্টি পুরো আরব পেনিনসুলা তারা শাসন করেছে। মক্কা, মদিনা, হেজাজ এই সমস্ত এলাকাকে তারা কোনো গুরুত্বের মধ্যেই ধরেনি। তারা মূলত আবিসিনিয়াকে, তাদের যে আরব পেনিনসুলার এই জায়গার যে হেডকোয়ার্টার, আঞ্চলিক হেডকোয়ার্টার, এটাকে তারা আবিসিনিয়াকে তারা করেছিল, মানে আজকের ইথিওপিয়াকে। সেই ইথিওপিয়া থেকে তারা তাদের যে সাব, যাকে বলা হয় ডিস্ট্রিক্ট, তাদের মানে বিজনেস হাব, বা যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ হাব ফর অ্যারাবিয়ান কান্ট্রি, সেটা ছিল আবিসিনিয়া, ইথিওপিয়া। আরবের কোনো রাষ্ট্রকে তখন তারা মনে করেনি যেখানে একটা হাব থাকা দরকার হতে পারে, এবং সেখান থেকে তারা তাদের সেই ডিস্ট্রিক্টকে সেকেন্ড ফেজে এনে তারা তাদের যে হেডকোয়ার্টার সেটা করেছিল ইয়ামেনের রাজধানী সানাতে। অর্থাৎ ইয়ামেন থেকে তারা শাসন করত পুরো আরব অঞ্চল, এবং ইয়ামেনের যারা শাসক ছিলেন তারা জীবনে কোনো দিন রিয়াদ, মক্কা, মদিনা, কুয়েত বা এই যে এখনকার দুবাই এই সমস্ত এলাকায় আসতেন না, এবং তাদের প্রভাব এত বেশি ছিল যে ইয়ামেনের শাসক, মানে ইরানের শাসক, যদি ধরেন আপনি নওশেরওয়া, আল্লাহ রাসূল যখন, যাকে বলা হয় নওশেরওয়া, আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেন তখন সেখানে শাসক ছিলেন নওশেরওয়া। তো নওশেরওয়ার গভর্নর ছিলেন নাজ্জাশী, ইথিওপিয়ার রাজা ছিলেন নাজ্জাশী। তো নাজ্জাশীর শাসক ছিলেন, মানে গভর্নর ছিলেন ইয়ামেনের বাজান, বয়াকার বা জয়াকার জাহ বাজান। তো আপনি চিন্তা করুন যে পারস্যের সম্রাট তো দূরের কথা, ইয়ামেনের যে শাসক ছিলেন বাজান, তিনি মক্কা মদিনার কোনো বেদুইন সর্দারকে যদি গ্রেপ্তার করতে চাইতেন, তাহলে একটা ফরমান দিয়ে একজন বা দুইজন যদি সৈন্যকে তিনি পাঠাতেন। আরব উপদ্বীপের লোকরা এতটা ভীত সন্ত্রস্ত ছিল যে তারা ভয়ে সেখানে গিয়ে তারা উপস্থিত হয়ে যেত, মানে ওখানে যুদ্ধ করা তো দূরের কথা। এইরকম ছিল ইরানিয়ান ডাইনেস্টির, যাকে বলে প্রভাব, এবং সেই প্রভাবটি তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে, তখন প্রাচীন বিশ্বে গ্রিস ছিল নাম্বার 1 সুপার পাওয়ার, আমেরিকা তখন আবিষ্কৃত হয়নি, অস্ট্রেলিয়া হয়নি, তো পুরো গ্রিস, এবং যেটা গ্রিস আমরা এখন বলি সেটা তখন ছিল গ্রিক। আরও স্পষ্ট করে বলে গ্রিকের সাথে যুক্ত হয়েছিল মিডিয়া ডাইনেস্টি, লিডিয়া মানে আজকের যে তুরস্ক, আজকের যে তুরস্কর সাথে গ্রিস, এথেন্স, এবং এথেন্স তখনও শুরু হয়নি, তখন স্পার্টার যুগ, ছোট ছোট নগররাষ্ট্র। তো সেই যুগ থেকে শুরু করে যাকে বলা হয় সেখান থেকে ইটালি মানে রোম, এই অঞ্চলটা পর্যন্ত পুরোটা
ছিল ইরানের কর্তৃত্বে, সায়রাশের জামানাতে, দারায়ুশের জামানাতে। এরপরে ইটালি থেকে পার হতে হলে বা ইটালির সীমান্ত পার হতে হলে আলপস পর্বতমালা লাগে, এরপরে ফ্রান্স, ফ্রান্সের পরে এরপরে ধরেন ইংল্যান্ড, জার্মানি, অন্যান্য ইউরোপীয় দেশ। তো এটা তখনও পর্যন্ত তারা ওদিকে প্রয়োজন মনে করেনি। মুসলমানরা যখন সেই তারেক বিন জিয়াদের জামানাতে যখন স্পেন আবিষ্কার করলো, তখন ফ্রান্সের একটা বিরাট অংশ তারা দখল করে রেখেছিল মুসলমানরা। কিন্তু উল্টো দিকে কিন্তু আবার এই দুইয়ের মধ্যে পর্বতমালা, এটা বিরাট ভৌগোলিক। মানে এই যে একটা লম্বা কাহিনী বললাম, যে গত 5,000 বছরের যে ভৌগোলিক ইতিহাস, সেই ইতিহাসে যদি ইউরোপ ধরেন, আমেরিকা ধরেন, তারপরে ইংল্যান্ড ধরেন, ফ্রান্স ধরেন, তারা সবাই এক একটা করে ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল। এবং ইউরোপের সবচেয়ে বেশি সময় যারা রাজত্ব করেছে এবং সবচেয়ে বড় রাজত্ব যারা করেছে তারা কিন্তু ইংল্যান্ড না, সেটা হল অস্ট্রো হাঙ্গেরিয়ান একটা ডাইনেস্টি ছিল, যেটা প্রথম মহাযুদ্ধে সেটা শেষ হয়ে যায়। তো আজকের যে অস্ট্রিয়া রয়েছে, সেই অস্ট্রিয়ার অধীনেই ইউরোপের একটা বিরাট অংশ ইনক্লুডিং ফ্রান্স দীর্ঘদিন এই অস্ট্রো হাঙ্গেরিয়ান ডাইনেস্টির অধীনে ছিল। এবং এই ডাইনেস্টিটা যখন ইউরোপ শাসন করত, তখন কন্টেম্পোরারি তার চেয়ে একটা বড় শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল অটোম্যানরা। তারা পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ, যেটি রাশিয়া পরে দখল করেছিল, পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ, সোভিয়েত ইউনিয়নের একটা বিরাট অংশ, অর্থাৎ রাশিয়ার এখন একটা অংশ, তার সঙ্গে সঙ্গে যে সিআইএস কান্ট্রিগুলো আছে পুরোটাই ছিল অটোম্যানদের অধীন। তো অটোম্যানদের অধীন, এবং অটোম্যানরা পুরো মধ্যপ্রাচ্য তারা দখল করে নিয়েছিল এক্সেপ্ট ইরান ছাড়া, এমনকি মিশর তারা দখল করে নিয়েছিল। তো এই যে কাহিনী বললাম, যে মানব জাতির ইতিহাসে 5,000 বছরের ইতিহাসে কোনো একটি সাম্রাজ্য তাদের যে গ্লোরিয়াস টাইম, নট মোর দ্যান 100 ইয়ার্স, 100 বছরের বেশি কারোর গ্লোরিয়াস টাইম ছিল না, এমনকি অটোম্যানদেরও না। তাদের প্রায় 700 বছর তারা শাসন করেছে, কিন্তু 100 বছরের বেশি তাদের গ্লোরিয়াস টাইম ছিল না। পাক ভারতে ধরেন মুঘলরা শাসন করেছে, কিন্তু নট মোর দ্যান 100 ইয়ার্স, 100 বছরের বেশি তাদের গ্লোরিয়াস টাইম ছিল না। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, এই 4 জনের সময়কাল। এর বাকি সময় তারা 350 বছর শাসন করেছে, বাট নট এ গ্লোরিয়াস টাইম। ইংল্যান্ডের একই অবস্থা। ইংল্যান্ড তারা 100 বছরের বেশি পৃথিবীকে শাসন করতে পারেনি, এর আগে টানাপোড়েন, ভাঙাচোরা। আর ফ্রান্সের একই অবস্থা। তো সেই দিক থেকে ইরানের যে ডাইনেস্টি প্রাচীন দুনিয়াতে, তারপরে মধ্যযুগে তারা পৃথিবী শাসন করেছে শত শত বছর ধরে, উইথ পাওয়ার, ডিগনিটি, এবং যাকে বলা হয়, যেটাকে রাজনৈতিক জৌলুস বলা হয়। তো এই অতীতের যে ইতিহাস, সেই ইতিহাসকে যদি আমরা আবার নতুন করে শুরু করি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মূলত ইরানের দুরবস্থা শুরু হয় প্রথম মহাযুদ্ধ থেকেই। কিন্তু অর্থনৈতিকভাবে ইরান কালচারালি আবার তারা খুব দ্রুত নিজেদের অবস্থান করে নেয় আমেরিকার, যাকে বলা হয় মানে প্রভুত্বে। কিন্তু সেই ইরানিয়ান রেভলিউশনের পরে এই জাতিটি এখন যেভাবে এগুচ্ছে, তাদের অর্থনৈতিক অবস্থা হয়তো দুর্বল অন্য দেশের তুলনায়, কিন্তু তাদের নিজস্ব একটা আইডিওলজি যেটা গড়ে উঠেছে, যেটা পৃথিবীর এই মুহূর্তে অন্য কোনো দেশের ঠিক সেম আইডিওলজিটি নেই। অর্থাৎ শিয়া ধর্মভিত্তিক যে আইডিওলজিটা তারা তৈরি করেছে, সেই আইডিওলজি পৃথিবীর আর কোনো দেশে আইডিওলজি ভিত্তিক কোনো রাষ্ট্র নেই, একমাত্র ইরান এই পৃথিবীতে। এবং এটা হলো ইউরোপ এবং আমেরিকার জন্য সবচেয়ে ভয়াবহ অবস্থা। এরকম আইডিওলজি ভিত্তিক সাম্রাজ্য যখন গড়ে ওঠে, যেটা বাগদাদে উঠেছিল আব্বাসীয়দেরকে কেন্দ্র করে, মিশরে গড়ে উঠেছিল ফাতিমি খেলাফত, আর তুরস্কে গড়ে উঠেছিল অটোমান খেলাফত, আইডিওলজি ভিত্তিক, খিলাফত ভিত্তিক। আর এখন ইমাম ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে ইরানে, এটা সমস্ত মানুষের মধ্যে, ইরানের 9.5 কোটি জনগণের মধ্যে এটা বিদ্যুতের মতো কাজ করছে। ফলে এ জাতির সঙ্গে যুদ্ধ করা কখনোই সম্ভব না। এরকম একটা আইডিওলজি ইরানের ইতিহাসে কখনোই ইরান গড়ে তুলতে পারেনি। 5,000 বছরের ইতিহাসে উইদাউট আইডিওলজি ইরান পৃথিবী শাসন করেছে। আর এখন আইডিওলজি নিয়ে ইরানের অবস্থা কি হতে পারে, এটা নিয়ে মূলত আমরা রাজনীতিবিদরা, রাজনৈতিক বিশ্লেষকরা আমরা কথাবার্তা বলার চেষ্টা করছি। অন্যদিকে ইউরোপ এবং আমেরিকা, তারা এই যে আমার মতো ক্ষুদ্র যারা ইউটিউবার রয়েছেন, বিশ্লেষক রয়েছেন, আমাদের জ্ঞান যদি
সেই একটা মহাসাগরের সঙ্গে তুলনা করেন একটা মহাসাগরের নুড়ি পাথর। আর সেই দিক থেকে আমেরিকা, তারপরে ইসরায়েল, এরপর ইংল্যান্ড, তাদের যে যাকে বলা হয় গবেষণা রাজনীতি নিয়ে, সেই গবেষণা সেই সমুদ্রের মতো। সেই গবেষণা দিয়ে তারা ইরানকে যেভাবে জানে, সেই জানার কারণে তারা প্রথমত একটা ওয়েব সৃষ্টি করেছে, তারা বিভক্তি সৃষ্টি করেছে, তারা বিভেদ সৃষ্টি করেছে শিয়া সুন্নি, তারা বিভেদ সৃষ্টি করেছে জাতিগত, ইরানিয়ান, কুর্দি, আরব। তারা বিভেদ সৃষ্টি করেছে অর্থনৈতিক, এবং তারা এই বিভেদ, ত্রিমাত্রিক বিভেদের পরে একটা ভয় সৃষ্টি করেছে আমেরিকার এটা আছে, তারা আমেরিকা থেকে যে কোনো একটা সুইচ টিপলে সেই পাহাড়ের মধ্যে সবকিছু ঢুকে যেতে পারে, ইত্যাদি অনেক কিছু। কিন্তু ইরান যেটা করেছে সেটা হলো তারা কতগুলো যুদ্ধ, আমেরিকার যে যুদ্ধ কাছাকাছি তারা দেখেছে, যেমন ইয়ামেনে আমেরিকার পরাজয়, সিরিয়াতে আমেরিকার পরাজয়, তারপর তারা দেখেছে লিবিয়াতে আমেরিকার পরাজয়, এবং তারা খুব ক্লোজলি দুইবার আমেরিকার পরাজয় এবং বিজয় দেখেছে। রাশিয়ারও পরাজয় বিজয় দেখেছে আফগানিস্তানে, যেহেতু তাদের সীমান্ত হওয়ার কারণে খুব ক্লোজলি ঘনিষ্ঠভাবে তারা দেখেছে এবং এই ঘটনার সাথে তারা জড়িত। ফলে আমেরিকা কতটুকু লাভ দিতে পারে, তার কতটুকু ক্ষমতা রয়েছে, এটা একেবারে মুখস্থ বলে দিতে পারে ইরান। তো সেই জায়গা ভেদ করে ইরান যে একটা ব্রিদিং স্পেস নিয়েছে 80-র দশক থেকে এখন পর্যন্ত অলমোস্ট 45 বছর। এই 45 বছরে তারা যে কি পরিমাণ প্রস্তুতি নিয়েছে বিশ্ব কল্পনাও করতে পারেনি। তাদের যে ব্যালিস্টিক মিসাইলগুলো এতটা ইফেক্টিভ, 2500 কিলোমিটার পথ অতিক্রম করে এবং পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তির 7 স্তরের আকাশ প্রতিরক্ষা বহু ভেদ করে তেল আবিবে পৌঁছাতে পারবে, এটাই বিশ্ব বিশ্বাস করেনি, আমেরিকা বিশ্বাস করেনি, ইসরায়েল কল্পনাও করতে পারেনি। আর ইসরায়েল যে কাজটি করতে পেরেছে বা পারে, এটা আমেরিকান লোকজন জানতো, বিশ্ব জানতো, এবং তারা জানতো যে ইসরায়েলের হাতে যে ক্ষমতা রয়েছে পুরো ইরানকে ধ্বংস করতে তাদের 5 মিনিট সময় লাগবে। কিন্তু যুদ্ধের 10 দিন পরে, যখন কোনো অবস্থাতেই ইরানের নৈতিক মনোবল দুর্বল করা যাচ্ছে না, আর ইসরায়েলের যে ক্ষয়ক্ষতি গাণিতিক হারে বেড়ে যাচ্ছে, জ্যামিতিক হারে বেড়ে যাচ্ছে,